দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশের, 10 উইকেটের বড় জয় টাইগারদের। অত্যন্ত ধীর গতিতে নামছে বন্যার পানি, বাড়ছে রোগবালাই, খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ। আমরা কোনো দিয়ে কোনো জিনিস বাই করতে পারি নাই, কোনো কিছু বাই করতে পারি নাই। ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি। বন্যা পানি উঠে যাওয়ার কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে ডায়রিয়াতে। বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদীতে 3 শিক্ষার্থীর পরিবারের শোকের মাতম, বিচার দাবি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় পানি কমছে অত্যন্ত ধীর গতিতে। এতে এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। নোয়াখালীতে ভোরে ভারী বর্ষণের ফলে কোথাও কোথাও পানির উচ্চতা বেড়েছে। 9টি উপজেলার 20 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলার অবস্থা বেশি খারাপ। খাগড়াছড়িতে অন্তত 40,000 পরিবার বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লায় শনিবার রাত পর্যন্ত 14টি উপজেলায় প্লাবিত হওয়ার খবর দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। গত 2 দিন ধরে জেলায় বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা কমেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গুমতির পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে কাপ্তাই বাঁধের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে 16টি গেট। সকালে বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। আমার বাড়িঘর আঙ্কেল পানির তলে, আমরা সব কিছু নিচে, আমরা কিছু আনতে পারি নাই। আমরা যে 4-5 দিন ধরে আমরা উপরে আছি। আমাদের এখানে 50টা পরিবারের মতো আছি। আমাদের চালের উপর পানি, আমরা কোনো দিয়ে কোনো জিনিস বাই করতে পারি নাই, কোনো কিছু বাই করতে পারি নাই। ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি। ওর পাতলা পায়খানা হয়েছে, পুরো পানি পানি হয়ে গেছে। এরপরে মানে পুরো চোখ মুখ ফাটে গেছে, হাসপাতালে নিয়ে ভর্তি করে। বন্যা পানি উঠে যাওয়ার কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে ডায়রিয়াতে। দর্শক, বন্যার এই মুহূর্তের খবর জানাতে চাই। নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সেখানকার সবশেষ তথ্য জানাতে রিফাত মির্জা যোগ দিয়েছেন। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন সে তথ্য জানাবেন। ত্রাণ কার্যক্রম কেমন দেখছেন? আমরা জেনেছি যে বেগমগঞ্জ উপজেলার অবস্থা বেশি খারাপ, এমনটি জানা যাচ্ছে। রুবায়েত, আসলে গেল 2 দিন ধরে কিন্তু যদি বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু আজ সকাল থেকেই কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গেল 2 দিন রোদের দেখা মিললেও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণের ফলেই কোথাও কোথাও কিন্তু 1.5 থেকে 2 ফুটের উপর পানি উঠেছে। নোয়াখালীর আপনি জানেন যে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। এর ভিতরে বেশি শোচনীয় অবস্থা আছে বেগমগঞ্জ উপজেলাটি, কারণ সেখান থেকে কিন্তু আসলে পানি নামছে না। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। আসলে আগে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, এখন নতুন করে কিন্তু আজকের ভারী বর্ষণের ফলে কিন্তু নতুন করে নিরাপদ আশ্রয়স্থান খুঁজছেন পানিবন্দী মানুষরা। তার পাশাপাশি আমি যদি আপনাকে বলি, আসলে গেল 2 দিন যদিও 5 থেকে 6 ইঞ্চি পানি নামলেও কিন্তু আজকের ভারী বর্ষণে কিন্তু 1.5 থেকে 2 ফুট পানি উঠে গেছে। যারা নতুন করে পানিবন্দী হচ্ছেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। তার পাশাপাশি যদি আমি ত্রাণের কথা বলি, আসলে নোয়াখালী জেলা প্রশাসন থেকে শুরু করে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারাও কিন্তু ত্রাণ বিতরণ করছেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে বেগমগঞ্জের এখনো এমন কিছু স্থান রয়েছে যেখানে কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে কিন্তু সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছেন না। তার পাশাপাশি যেহেতু পানিবাহিত রোগে আক্রান্ত অনেকেই হচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে সদর হসপিটালেও খবর নিয়েছি যে আজকে 108 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। তো আসলে সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী কিন্তু নোয়াখালীতে প্রায় 1000-এর উপর কিন্তু ডায়রিয়া রোগে আক্রান্ত রোগী রয়েছে। তার পাশাপাশি কিন্তু সাপের দংশনও বেড়েছে। গেল 3 দিনে কিন্তু 36 জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। আসলে রুবায়েত, বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বেগমগঞ্জের যে 16টি ইউনিয়নে কিন্তু একদম পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। তার পাশাপাশি তারা বলছেন যারা ত্রাণ কার্যক্রম করছেন তারা যাতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম করেন, কারণ এখানে অনেকগুলো দুর্গম অঞ্চল আছে যেখানে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আর যারা ত্রাণ দিবেন তারা যাতে বাইরের থেকে শুকনো খাবার কিনে এনে নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেন, কারণ নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। তো আসলে রুবায়েত, বলা যায় নোয়াখালীর 8টি উপজেলার মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী। দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। তো এই ছিল নোয়াখালীর সদর থেকে আমার কাছে সর্বশেষ। রুবায়েত, রিফাত মির্জা যোগ দিয়েছিলেন নোয়াখালী থেকে এই সহকর্মী।
এদিকে অতিরিক্ত পানির চাপের কারণে রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি গেট সকালে খুলে দেওয়া হয়েছে, যেমনটা আমি খবরেই জানাচ্ছিলাম। সেখান থেকে আমার সহকর্মী যোগ দিয়েছেন, সহকর্মী মিশু দে। মিশু, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার ফলে জেলায় কী ধরনের প্রভাব পড়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। বন্যায় সাধারণ মানুষ যে পানিবন্দী, তাদের ত্রাণ তৎপরতায় কোনো গতি এসেছে কিনা? মিশু, আপনি যদি আমাকে শুনতে পেরে থাকেন, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার ফলে আসলে জেলায় কী ধরনের প্রভাব পড়েছে একটু যদি জানাতেন। দর্শক, যেমনটা খবরে জানাচ্ছিলাম যে কাপ্তাই বাঁধের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। খুলে দেওয়া হচ্ছে বাঁধের 16টি গেট। সকালে বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সেখানকার পরিস্থিতি জানবার জন্য আমরা চেষ্টা করছিলাম। সহকর্মী মিশু দে আমার সঙ্গে রয়েছেন। মিশু, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার তথ্য আমি দর্শকদের জানাচ্ছিলাম যে জেলায় এই বাঁধের গেট খুলে দেওয়ার ফলে কী ধরনের প্রভাব পড়ছে। রুবেদ, রাঙামাটির বাগাইছড়িতে গত যে কয়েকদিনের টানা বর্ষণ, সে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে আসতে শুরু করেছে। যে 1,500 লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন, তারা সবাই ইতিমধ্যে তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কাঁচালং নদীর যে পানিটির কারণে বাগাইছড়ির বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পানিটি কাপ্তাই হ্রদে নামতে শুরু করার কারণে রাঙামাটি শহরের নির্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। যার কারণে রাঙামাটি বাঁধের যে ধারণ ক্ষমতা 109 MSL পানি, সেটি 108 MSL-এ 108.27 MSL-এ পৌঁছায় আজ সকাল 7টায়। যার পর থেকে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ বাঁধের 16টি গেট খুলে 6 ইঞ্চি করে পানি ছাড়তে শুরু করে, কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সে পানি ছাড়া অব্যাহত ছিল। দুপুর 2টার পরেই সে পানি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় 20 কোটি কিউসেক পানি ছাড়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি প্রতিদিন যে 5টি ইউনিট দিয়ে কাপ্তাই বাঁধের 5টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই 5টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে 30,000 কিউসেক পানি নির্গত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাপ্তাই হ্রদের পানি আরও বাড়তে শুরু করেছে। হয়তো কর্তৃপক্ষ কিছু সময় পর আবারও বাঁধ খুলতে পারে, অথবা আরও কিছু সময় নিয়ে তারা বাঁধ খুলতে পারে, এটাই আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। এছাড়াও রাঙামাটি শহরের যে আশপাশে, রাঙামাটি থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যে তথ্য নিশ্চিত করেছে। তবে পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। টানা বৃষ্টি ও উজানের ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা আক্রান্ত হয় দেশের 11 জেলার 73 উপজেলা। পানিবন্দী হয়ে পড়ে 10.5 লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে 52 লাখের বেশি মানুষ। তবে নতুন করে কেউ মারা যায়নি।
রবিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, কিন্তু এরপরেও কোথাও কোথাও ত্রাণ পৌঁছাতে সমন্বয়হীনতার অভিযোগ আছে। বিষয়টি নিয়ে সচিব জানান, সবার কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত। তিনি জানান, পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য ৩,৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে 4,15,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। রয়েছে 22,000-এর বেশি গবাদি পশু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে বয়ে চলা অসংখ্য নদীর ওপর 5,000-এর বেশি বাঁধ নির্মাণ করেছে দেশের সরকার। বাঁধের সংখ্যার দিক থেকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারতের অবস্থান। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত 54টি নদী রয়েছে। এসব নদীতে কিছু বাঁধ দিয়ে বাংলাদেশকে কখনো খরায় আবার কখনো বন্যায় ভাসানোর অভিযোগ রয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ভাসছে দেশের কয়েকটি জেলা। পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন লাখো মানুষ। আচমকা এই বন্যার কারণ হিসেবে সামাজিক মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর মুখে ডুম্বুর বাঁধের স্লুইস গেট খুলে দেয়াকেই দায়ী করেছেন কেউ কেউ, যদিও এই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছে ভারত সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ডুম্বুর বাঁধের অবস্থান। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব প্রায় 120 কিলোমিটার। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে 70-এর দশকে গোমতী নদীর ওপর এই বাঁধ নির্মাণ করা হয়। ডুম্বুর বাঁধের প্রভাব গোমতী নদী অববাহিকার জেলাগুলোতে পড়ে। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ 1961 সালে শুরু হয়ে 1975 সালে শেষ হয় এই বাঁধ নির্মাণের কাজ। ফারাক্কাকে বলা হয় বাংলাদেশের দুঃখ। এই ব্যারেজের প্রভাবে পদ্মা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারত। এছাড়া বর্ষাকালে ব্যারেজের গেট খুলে দিলে বন্যায় ভাসে বাংলাদেশের কয়েকটি জেলা। অর্থাৎ এই বাঁধের কারণে রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর জেলার লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মণিপুর রাজ্যে বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়। সুরমা কুশিয়ারা নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি এবং খরার সময় এই নদীগুলোর প্রবাহ বাধাগ্রস্ত করে এই বাঁধ। ফলে ক্ষতিগ্রস্ত হয় সিলেট ও সুনামগঞ্জের মানুষ। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল। এই নদীর উপর 10টির বেশি বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার। তার মধ্যে অন্যতম একটি গজলডোবা বাঁধ। 1998 সালে তিস্তা নদীর উজানে এই বাঁধ তৈরির মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে। আর এই বাঁধের কারণে বন্যায় ভাসে বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কয়েক উপজেলার মানুষ। আবার একতরফা পানি সরিয়ে নেয়ার কারণে গ্রীষ্ম মৌসুমেও তীব্র খরায় পড়ে তারা। এসব ছাড়াও আসামে ব্রহ্মপুত্র নদে ধুবড়ি বাঁধ, পশ্চিমবঙ্গে মহানন্দা নদীতে পোখরা বাঁধ, উকাই বাঁধ, কংসাবতী নদীর বাঁধ এবং গুজরাটের বর্দা নদীর বাঁধের কারণে বাংলাদেশের অনেক জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে গুলিতে নিহত 3 শিক্ষার্থীর পরিবারে যেন কান্না থামছেই না। পরিবারের সদস্যরা কোনোভাবেই এমন মৃত্যু মানতে পারছেন না। এর মধ্যে সুমন মিয়া নামে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তাদের পরিবারে এখনও চলছে শোকের মাতম। নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
অংশ নেয় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের ছাত্র আমজাদ হোসেন। হঠাৎ একটি গুলি আমজাদের মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কতদিন তাড়ি বড় করছি তাহলে আমার পুত্রে ফেরত চাই স্যার, জীবন ভিক্ষা খুঁজি স্যার, সব মিলাই দিব এতিম মিসকিনে। বাবা মায়ের ফোন দিতেছিল, ফোন তার রিসিভ হয় না। অনেকক্ষণ পরে একটা ছেলে রিসিভ করছে, এটা কেন আমি চিনি না, আমার বাবা মায়া জানেন না। তারপরে বাইরে লাশ নিয়ে তারপরে ওর আইনা দিয়ে গেল। শহরের জেলখানা মোড়ে গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আরেক শিক্ষার্থী ইমন হোসেন। নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী সে। একই দিন মৃত্যুর মিছিলে যোগ হয় শহরতলির চিনিশপুরের 10ম শ্রেণীতে পড়ুয়া তাহমিদ ভুইয়ার নাম। সন্তানের শোকে স্তব্ধ তাদের পরিবার ও প্রতিবেশীরা। ছেলের স্বপ্ন তো অনেক কিছু আছে, আল্লাহ তো কিছুই করলো না, তো ভাগ্য ছেলের ভাগ্য নাই, আমার ভাগ্য নাই। বিচার চাইয়া অনেক কি করতাম, বিচার কি আর পামো জন নাই গিয়া টিয়া পয়সা কি করবো, টিয়া পয়সা দিতে পারবো, খামো ফুট পামো। গত 20 জুলাই কারফিউ চলাকালে পান খেতে দোকানে যান মাধবদীর আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যদের ছোড়া গুলি লাগে তার পেটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 31 জুলাই মৃত্যু হয় আব্দুর রহমানের। দীপ্ত, বার্তাকক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দিনাজপুরের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে 9 আগস্ট মারা যান তিনি। সন্তানকে হারিয়ে দিশেহারা তাঁর বাবা মা। পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় সবার নয়নের মণি ছিলেন দিনাজপুরের রানীগঞ্জ এহিয়া হোসেন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম রাহুল। স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার, কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। 9 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান রাহুল। এই অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারছে না তার পরিবার। রাহুলের ছবি, জামা কাপড় ও বইপত্রে সন্তানকে খুঁজছেন মা। আমার মনের ভিতর আইসা না জানু রে, তার অন্তরে জানে আর মায়ে জানিবে, মানুষ জানিবে না। আর কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন রাহুলের বাবা। শহীদ হয়ে যাব তাও আর ঘুরে আসিব না, আমার ছাত্র ভাইরা সবাই চলে গেছে, আমিও যাবো। বা জানি না, বা জানি কোথায় না, আমি ওই কথা শুনিব না। আমি ছাত্র দলে যাইয়া যোগদান করিব, তুই আমি এই দেশকে স্বাধীন করে ছাড়ি দিব, আমি স্বাধীন করে ছাড়ি দিব। রাহুলের মৃত্যু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তার ভাইয়ের। ছোট ভাই আর আসবে না, যেটা আমাদের শহীদি ভাবে যেটা করছে সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকার আমাদের পাশে দাঁড়ায়, সেই করতেছি আমরা। অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জ্বল ও মেধাবী একটি ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। ওকে যখন আমরা বলতাম, মানে সবাই তো অনেক কিছু করতে, তুই কি করবি, তো ওই সময় বলছিল যে তোদের থেকে আমি সব থেকে বড় কিছু করে দেখাই দিব, মানে এমন কিছু করে দেখাবে তো সবাই দেখে থাকবে। তো এটাই তো করে গেল, একদম মানে ছাত্র আন্দোলনে একদম গুলি খেয়ে শহীদ হয়ে গেল। এটা একটা তো মানে বড় কিছুই করে দেখাই দিয়ে চলে গেল। ভালো, খুবই ভালো। তোরা হারা সারা তুই মুই কথা বলে না, সম্মানও খুবই করে। আমাদের সঙ্গে সব সময় মিশতো, হাসি ঠাট্টা করতো, আমরা বছরে বেড়াইতে যেতাম, খুশি মানে সবসময় আমাদের সঙ্গে আড্ডা খুশি এগুলাতেই ছিল, খুব ভালো ছিল। সরকারের কেউ এখনো রবিউল ইসলাম রাহুলের পরিবারের খোঁজ নেয়নি। দীপ্ত, বার্তাকক্ষ। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দফতরে পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 14 জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরে এই মামলা দায়ের করেন আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। মামলার বাদী উল্লেখ করেছেন আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের প্রধান শেখ হাসিনার সরকার 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে।
যুক্তরাষ্ট্রের শর্ত প্রতিপালন করলে শুল্কমুক্ত বাণিজ্য বা জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে এই কথা জানিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন ল্যাভেট অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সালেউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জলবায়ু বিষয়েও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ। চলমান ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস বিস্কিটস। মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার এই ক্যাম্পেইন নিয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সহ আশপাশের এলাকায় এরই মধ্যে ত্রাণ তৎপরতা বা বিতরণ কার্যক্রম কর্মসূচি চালিয়েছে বেকম্যানস। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও জরুরি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল সেবা দিয়ে পাশে ছিল এই প্রতিষ্ঠানটি। এবারে কি হবে স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন, গত 17 বছর ধরে চেম্বারের পদবি কুক্ষিগত করে রেখে সাধারণ ব্যবসায়ীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। তারা বর্তমানে এর প্রতিকার চেয়েছেন। চট্টগ্রামের বঞ্চিত ব্যবসায়ীরা ফোরামের আহ্বায়ক এস.এম. সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী, সিএনডিএফ অ্যাসোসিয়েশনের জামাল উদ্দিন বাবুল সহ অন্যান্যরা। রোহিঙ্গা সংকটের 7 বছর পূর্ণ হলো। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের শিকার হয়ে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। দিনটিকে স্মরণে সকালে রোহিঙ্গা নেতারা কক্সবাজারের রুখিয়ার লাম্বাসিয়া, কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজের দেশে ফিরে যাওয়ার দাবি জানান রোহিঙ্গা নেতারা। সাভার সেনানিবাসে রক্ষিত অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলোর মধ্যে ছিল 108টি অস্ত্র এবং 9,537 রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ। দুপুরে সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে 9ম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সাভার সেনানিবাসের মেজর নাজমুস সাদাত সৌম্য এবং মেজর ARM মেহরাব পুলিশের কাছে এগুলো হস্তান্তর করেন। গত 5 আগস্ট সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এসব অস্ত্র এবং গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশের, 10 উইকেটের বড় জয় টাইগারদের। অত্যন্ত ধীর গতিতে নামছে বন্যার পানি, বাড়ছে রোগবালাই, খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ। বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদীতে 3 শিক্ষার্থীর পরিবারের শোকের মাতম, বিচার দাবি। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন। আমাদের পরের আয়োজন 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।